হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা। অনেকদিন কৃষ্ণচন্দ্রকে জব্দ করা হয়নি যে, মনটা তাই কেমন যেন উস্কুস উস্কুস করছে। সেটা তো গোপালের জন্যে। গোপালই তো মুশকিল আসান হয়ে সব সামলে দেয়। প্রতিবারে সামলে দেয় বলেই কি আর এবারে সামলাতে পারবে? না 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 না, এবার কৃষ্ণচন্দ্র জব্দ হবেই হবে, তবে একটু অন্যরকম ভাবে। আপনার কথাটা তো কেমন অন্যরকম শোনাচ্ছে জাহাপানা। তাহলে তুমি শোনাও। কি জাহাপানা? আমার কত ধনরত্ন আছে সেটা কি তোমার জানা আছে উচিত? না জাহাপানা, তবে জানার আগ্রহ আছে বিস্তর। শুধু তোমার কেন, আরো অনেকেরই আগ্রহ আছে শুনলাম, আর সেটা যতক্ষণ না জানা যাচ্ছে ততক্ষণ মনটা কেমন খচখচ খচখচ করে। করে বই কি, এই তো প্রশ্নটা শোনার পর থেকেই আমার মনটাই কেমন একটা উস্কুস উস্কুস করতে শুরু করে দিয়েছে। আমার হাতে একটা অস্ত্র চলে এসেছে এবার, তাই আমি এমন এক প্যাঁচ কষবো যে কৃষ্ণচন্দ্র মনে মনে কিছুতেই শান্তি পাবে না, আর তাকে অশান্তিতে রাখতে পারলে আমার যে কি শান্তি কি শান্তি, কি বলবো। কি যে বলি, মানে এমন আমন্ত্রণ পেলে তো আর না বলা যায় না। যে আমন্ত্রণ পত্র পেয়ে আপনি এত উল্লসিত আনন্দিত, সেই আমন্ত্রণ পত্র কার মহারাজ? আমার অনুমান এই পত্র নিশ্চয়ই নবাবের। তোমার অনুমান একেবারে সঠিক রাজ্যতীষী। উমা, তাই বুঝি আপনি এত খুশি? সব দেখে শুনে আমারও তো খুব আগ্রহ জাগছে। সে তো জাগবেই, তবে আগে ভাগেই বলে না দিয়ে আমি দেখছি কার কেমন সব চিন্তা ভাবনা মাথায় আসে। খবর তো একটা আছেই মহারাজ, তবে কথাতেই আছে না, যত হাসি তত কান্না, তাই ভালোর বদলে খারাপটাই মনে আসছে যে বেশি করে। বোঝো ঠেলা, সবকিছুতেই খালি ঘেঁটে দেওয়া। সত্যি গোপাল, আজকাল যেন সবেতেই তুমি নেতিবাচক কথা বলো। এটাই তো গোপালের স্বভাব মহারাজ। সে যাই হোক, গোপালের অকর্মণ্যতা টের পেয়েই বোধহয় নবাব শুধু আমাকে আর মন্ত্রীকে মুর্শিদাবাদে যাওয়ার নিমন্ত্রণ করেছেন। বেশ তো, ঘুরে আসুন না তবে, শুভস্য শীঘ্রম। তবে দরকার পড়লে এই ভাঙা কুলো গোপালকেই দরকারে লাগবে, কথাটা যেন খেয়াল থাকে মন্ত্রী মশাই। খেয়াল করেছো গিন্নি, আজকাল আমি কেমন কথায় কথায় গোপালকে চুপ করিয়ে দিচ্ছি। কেন গো, কি হলো আবার? হবে আবার কি, নবাব বাহাদুর আমাকে আর মহারাজকে নিমন্ত্রণ করেছেন তার খাস মহলে। ও শুনে যে আমার কি আনন্দ হচ্ছে। ও, তাহলে এই ব্যাপার। আস্তে গিন্নি আস্তে, নবাবের ধন সম্পদ দেখার শখ মহারাজের অনেক দিনের। আমি শুনেছি নবাবের ওই খাস মহলের ভেতরেই নবাবের গুপ্ত কক্ষ আছে, যেখানে নবাব হীরা জহরত এসব রাখেন। একা তো সেখানে যাওয়া যাবে না, তাই এই মহারাজকে নিয়ে তুমি মুর্শিদাবাদে যাবে? যাবো তাই নয়, নবাবের গুণকীর্তন করে তার মেজাজ এমন ভালো করব যে নবাব সেখান থেকে কিছু দান খয়রাত করে ফেলবেন আমাকে। তবে না তো কি, গোপাল তো খেতে পাবেই না, গন্ধও শুঁকতে পারবে না। তুমি তো বারবারই চেষ্টা করো গোপালকে সরিয়ে দিয়ে বাজিমাত করতে, কিন্তু শেষ পর্যন্ত চিৎকার হয়ে যাও। গোপালই তো তখন উদ্ধার করে, সেটা তোমার খেয়াল আছে তো? আমার মাঝে মাঝে সন্দেহ হয় গিন্নি, তুমি তলায় তলায় দল বদল করে গোপালের দলে চলে যাওনি তো? এবার বুঝলে তো দাদু, আমরা কিন্তু তোমারই দলে। ঝালে ঝোলে অম্বলে সব সময় তোমার সঙ্গে সঙ্গে থাকি। তাই যখনই পাই তখনই তোমাকে সেবা করার সুযোগ হাতছাড়া করতে চাই না, কি বুঝলে? তাই বলে পড়া ছেড়ে তোরা এখন দাদুকে হাওয়া করছিস? তুমি বুঝবে না দিদা, দাদুকে শুতে বসতে হাতে রাখলে লাভ আছে। সে তো বটেই, আর তুমি বা শুয়ে আছো কেন? তোমার কি কাজকর্ম কিছু নেই? পড়ে পাওয়া 14 আনা ছুটি কাজে লাগিয়ে কদিন ভাবছি দিব্যি গায়ে হাওয়া লাগাবো, বুঝলে গিন্নি? আর আমরা এসে সেটাই করে দিচ্ছি। সে তো দেখতেই পাচ্ছি, তা ছুটিটা কি শেষ শুনি? ওদিকে মহারাজ আর মন্ত্রীমশাই নবাবের কাছে গেছেন, তাই এদিকে আমি শুয়ে পড়েছি, এই আর কি।
কথাতেই তো আছে চাষি গেল ঘর লাঙল তুলে ধর, তাই না গিন্নি? কথায় কথায় দাদু ভালোই দিয়েছে। কোথায় মহারাজ তোমাকে সঙ্গে করে নিয়ে যায়নি বলে তোমার আফসোস হবে তা নয়, উল্টে তুমি শুয়ে শুয়ে হাওয়া খাচ্ছ। আমার মন বলছে শুধু আমি নয়, নবাবও বাজাচ্ছেন ওদিকে। মহারাজ আর মন্ত্রীমশাইকে ঘটা করে কি আর এমনি এমনি ডেকে নিয়ে গেছেন সেখানে? হ্যাঁ? ডেকে নিয়ে এসে নবাব যে ঠিক কি করতে চাইছেন সেটাই তো বুঝতে পারছি না। অত বোঝার কি আছে মহারাজ? খাবো, শোবো আর গুপ্ত কক্ষে ঢুকে নবাবের সঞ্চয় দেখব, তাহলেই তো হবে। তাই কি আর হবে কে জানে। না না, জানতে তো আমাকে হবে। এখানে এসে তোমাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা সেটা আমাকে জানতে হবে না? আপনি কিচ্ছু ভাববেন না জাহাপানা, ব্যবস্থা সব করাই আছে। না না, এমনিতে কোনো অসুবিধে নেই, তবে একটা অস্বস্তি হচ্ছে বটে। আসলে মহারাজ বোধহয় মনে মনে ভাবছেন নবাব বাহাদুর নিশ্চয়ই তাকে ডেকে এনেছেন তার গুপ্ত কক্ষে কত মণিমাণিক্য ধন সম্পদ আছে সেটা দেখানোর জন্য। তাই নাকি? মানে এখানকার হিরে সেখানকার চুনি, অমুক দেশের পান্না তমুক দেশের মুক্ত। শুধু কি তাই, আরো কত কি। হ্যাঁ হ্যাঁ, সেগুলো যতক্ষণ না দেখতে পাচ্ছেন ততক্ষণ মহারাজ ঠিক স্বস্তি পাচ্ছেন না। এই যে কৃষ্ণচন্দ্রের যে আমার ধন সম্পদ দেখার প্রবল ইচ্ছা আছে সেটা আমার ভালো মতোই জানা আছে। তবে সবাইকে তো সবটা দেখাতে নেই, আর সবার জন্য সবটাও নয়, তাই না? তাই কি জাহাপনা? তাই গুপ্ত কক্ষের ভেতরে কি আছে সেটা না হয় না দেখাই থাক। না না, তোমরা বরং খানা পিনা করো গিয়ে, হ্যাঁ বিশ্রাম নাও, উচিত তোমাদের খেয়াল রাখবে, কেমন? এই রে, এটা কি হলো? কি আবার হবে? তোমার পাল্লায় পড়ে মান সম্মান সব গেল। এর থেকে আমার কৃষ্ণনগরই ভালো। মুর্শিদাবাদ থেকে ফিরে আসার পর থেকেই কেমন থমথমে মুখ করে বসে আছেন মহারাজ। ব্যাপারটা কি? হাতির যত্ন কেমন হলো মহারাজ? কোনো ত্রুটি ছিল নাকি? না না, তেমন কিছু নয়, তবে যে উদ্দেশ্যে নবাবের কাছে যাওয়া সেটাই তো সফল হলো না। গুপ্ত কক্ষে ঠিক কি কি ছিল সেটাই তো জানা হলো না, তাই না মহারাজ? উদ্দেশ্যটা আসলে কার ছিল সেটা আমি এখন ঠিক বুঝতে পারছি। তোমাকে আর সাফাই দিতে হবে না। সেই বুঝবেন, তবে দেরিতে বুঝবেন। কি আর করা যাবে, ফলে যা হওয়ার তাই হবে। না না, তাই বলে নবাব যেভাবে তার গুপ্ত কক্ষে ঢুকতে না দিয়ে আমাকে অপমান করেছেন সেটা আমি মোটেই মেনে নিতে পারছি না। মহারাজের এই অপমানের শোধ তুলতে পারে একমাত্র গোপাল, আমি নিশ্চিত। ঠিক বলেছেন, গোপাল যদি দেয় কোনো চাল তাহলেই নবাব হবেন নকল। না না, এর মধ্যে গোপালের ঢোকার কোনো দরকার নেই। এটা মহারাজ আর নবাবের ব্যাপার। তুমি চুপ করো, কে কোথায় ঢুকবে সেটা আমায় দেখতে দাও। এখানে আর দেখার কি আছে মহারাজ? নবাবের মুখের ওপর তো আর কিছু বলা যাবে না। তুমি বলো গোপাল, সুযোগ পেলে তুমি নবাবকে পাল্টা শিক্ষা দিতে পারবে কিনা? সুযোগ পাওয়া যায় না মহারাজ, সুযোগ তৈরি করে নিতে হয়। তাই আমি সুযোগ তৈরিও করব আর তার সদ্ব্যবহার করব। আর এটাও বলে রাখছি, নবাবকে নাকাল করে সুদে আসলে আপনার অপমানের বদলা নিয়ে তবে ছাড়ব। কি হলো জাহাপানা, আপনি যেমনটা চেয়েছিলেন তেমনটাই তো হলো। মহারাজ কৃষ্ণচন্দ্র মনের কথা মনেই চেপে রেখে মুখ চুন করে পালালো, তারপরেও আপনার মন ভালো নেই? না না হুজির, ঠিক জমলো না। তার উপর আবার এই বেনামি পত্র। সে কি, মহারাজ কৃষ্ণচন্দ্রকে অপমান করে তাড়িয়ে দেওয়ার পরেও জমলো না? হ্যাঁ, আর কোন পত্রের কথা বলছেন জাহাপানা? কে পাঠিয়েছে, কোথা থেকে পাঠিয়েছে কিছুই বুঝতে পারছি না। তবে দু চার কথা যা লেখা আছে এতে, তাতেই তো চোখ কপালে উঠেছে। আমার খাস মহলের ব্যবস্থাপনায় নাকি ত্রুটি আছে, অতিথি আপ্যায়নে বিস্তর গলদ। সেটা আবার 5 কান? এই না, মানে 1 কান হলো কি করে? কানাকানি হোক বা না হোক,
জানাজানি হতে কিন্তু দেরি নেই। নাও থালা সামলাও, এদিকে গোপালও এসে হাজির। এমনি এমনি কি আর এসেছি জাহাপনা? আসলে মহারাজ এসে আপনার খাসমহলে ছিলেন বটে, তবে যে শয্যায় মহারাজকে শুতে দেওয়া হয়েছিল সেটা ছিল অসমান আর শক্ত। তাই আমি ছুটে এসেছি আপনার এইরকম নিম্নমানের সামগ্রী আর ব্যবস্থাপনা দেখার জন্য। এখানে আবার দেখার কি আছে? সবাই তো জানে নবাবের ধন সম্পদের কথা, এবার না হয় আমি নবাবের দৈন্য দশার কথা জানাবো সবাইকে। এসব কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। প্রথমে এই পত্র, তারপর গোপালের অভিযোগ এই মাত্র। না 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 না, এইরকম হতেই পারে না। কি হতে পারে না জাহাপনা? আমার শয্যায় কোনো গলদ নেই, আর এটা শুধু তুমি চোখেই দেখবে না, একবার শুয়েও দেখবে। আজ রাতটা তুমি আমার খাস মহলেই কাটাবে, আর ওই শয্যাতেই শোবে। হ্যাঁ, এইরকম করবেন না জাহাপানা, গোপালকে বিশ্বাস নেই, কখন যে কি করে ফেলবে তখন দেখবেন মাথা চাপড়াতে হবে। তবে এটাও শুনে রাখো গোপাল, যে গুপ্ত কক্ষ আছে যেখানে হিরে জহরাত প্রসাধনী সামগ্রী ইত্যাদি প্রভৃতি রাখা আছে, তার দরজা কিন্তু কোনো মতেই খুলবে না। সত্যি কথা বলতে কি, সেই গুপ্ত কক্ষ দেখার স্বাদ আমারও ছিল বটে, তবে কি আর করা যাবে, নবাব যেমন বলবেন সেটাই মেনে নিতে হবে। তবে মনটা আনচান করবে, এই আর কি। যাক, গোপালের মনের মধ্যেও অস্বস্তি ঢুকিয়ে দেওয়া গেছে তাহলে। বাবা, ছুঁচ হয়ে ঢোকার সুযোগ পেয়েছি, এবার ফাল হয়ে বেরোবো। আপনি কিচ্ছু ভাববেন না জাহাপানা, গোপালকে আমি চোখে চোখেই রেখেছি। কিন্তু দেখে তো মনে হচ্ছে গোপালের শুতে কোনো অসুবিধা হচ্ছে। তা কি করে হয় জাহাপানা? অবশ্য কায়দা করে গোপালের মনে যে গুপ্ত কক্ষের ভাবনা ঢুকিয়ে দিয়েছেন, হতে পারে তার জন্যই সে আনচান করছে। ওই দেখো, গোপাল হঠাৎ কি শুরু করেছে। তাই তো, কিন্তু কি করতে চাইছেটা কি? কি হলো গোপাল, কিছু বলবে নাকি? কি আমি কোথায়? ও, এটা তো রাসমহলই মনে হচ্ছে। এখানেই তো তুমি ছিলে, কি মুশকিল। আচ্ছা, তোমার অসুবিধাটা ঠিক কোথায় হচ্ছে বলো তো? না না, শুতে তেমন কোনো অসুবিধা বোঝার আগেই তো অন্য অসুবিধে শুরু হয়ে গেল। আসলে সত্যি সত্যি তো আর গুপ্তকক্ষে ঢুকতে পারিনি, তাই স্বপ্নে ঢুকেছিলাম মনে হলো। তারপর সেখানে ঢুকেই দেখতে পেলাম বস্তা বস্তা ধনরত্ন। আমি তো সেই বস্তার ভেতরে হাত ঢুকিয়ে সেগুলোকেই দু হাত দিয়ে তুলছিলাম। এবার তো বুঝতে পেরেছো যে তুমি স্বপ্ন দেখছিলে। এবার ঠিকঠাক ঘুমো তাহলে। কাল রাতে গোপাল আচ্ছা ঝামেলায় ফেলেছিল। কবে ফেলে না জাহাপানা? আমাকে নিয়েই আলোচনা চলছে মনে হচ্ছে। ভুল কিছু মনে হয়নি। সে যাই হোক, এখন বলো দেখি, খাস মহলের শয্যাটা কেমন ছিল কাল রাতে? সে আর কি করে বলি জাহাপনা, স্বপ্ন দেখার চক্করে ঘুমের দিকে তেমন মন দিতে পারিনি যে। গোপাল মানেই গোলমাল, আবার বাহানা দিতে শুরু করেছে। তাই বলছিলাম কি, আর এক রাত না ঘুমোলে ঠিক মতো বলতে পারবো না। বেশ তো, আর এক রাত থাকো না হয়, তবে আমারও একটা শর্ত আছে। আগের রাতে তুমি স্বপ্নের ঘরে যা কাণ্ড ঘটিয়েছো না, তাতে জাহাপানা খুব বিরক্ত, বুঝতে পারছো নিশ্চয়ই। বুঝেছি তো, তবে যে কোনো শর্তেই আমি খাস মহলে শুতে রাজি। আমার এক কথায় রাজি হয়ে গোপাল নবাবের কাছে ছুটে গেল, কিন্তু কই, এখনো তো ফিরে এলো না। এমনও তো হতে পারে মহারাজ যে নবাব গোপালকে আটকে রেখেছেন। কেন? গোপাল তো দাবি করে যে সে তার বুদ্ধির জোরে যে কোনো বাধা বিপত্তি থেকে বেরিয়ে আসতে পারে। এবার তাহলে ফেঁসে গেল কি করে? না না, গোপালের কোনো বিপদ হবে না, দেখবেন গোপাল এবারেও ঠিক বেরিয়ে আসবে। হ্যাঁ, গোপাল আসবে হেসে হেসে, মহারাজ দেখবেন বসে বসে। আমার ধারণা কিন্তু যে কোনো শর্তেই নবাব গোপালকে শায়েস্তা করেই ছাড়বেন। গোপাল যখন নিজে থেকে নবাবকে খোঁচাতে গেছে, তখন আঁচড় তো খেতেই হবে। কি জানে নবাব আবার গোপালকে কিভাবে জব্দ করছেন, কি জানি।
ব্যবস্থাপনায় কোনো ত্রুটি নেই জাহাপানা, তবে আজ গোপালকে না আচ্ছা জব্দ করা হয়েছে জাহাপানা। গোপালকে আজ আর বালিশ দেওয়া হয়নি। এমনটাই তো নির্দেশ দিয়েছিলাম। দেখি আজ মনে হচ্ছে গোপাল বিশেষ ট্যাপও করতে পারবে না। কিন্তু এ কি, গোপাল যে আবার উসখুস করছে। তাই তো দেখছি। এক্ষুনি গোপালকে ঘুম থেকে ডেকে তুলে দিতে হবে, না হলে আজ আবার একটা অনিষ্ট করবে। না না, আজ আর কিছুই করতে পারবে না, বালিশই তো নেই। এ কি, গোপাল তো আবার শুরু করে দিয়েছে। ধরো ধরো ধরো, এক্ষুনি ধরো ওকে। আরে ওঠো ওঠো, জেগে ওঠো গোপাল। আরে হচ্ছেটা কি? আজ আবার তোমার কি হলো? হে, আজ আবার একটা গন্ডগোল করেছি মনে হচ্ছে। গন্ডগোল বলে গন্ডগোল, জল ছড়িয়ে কি অবস্থা করেছো দেখো। আমার কোনো দোষ নেই, কিন্তু সেই আবার গুপ্তকক্ষের স্বপ্ন এলো আর গোলমাল হয়ে গেল। আজ আবার কেমন স্বপ্ন এলো? গুপ্তকক্ষের যেদিকে আরব আর পারস্য দেশের আতরের সম্ভার ছিল, স্বপ্নে সেই দিকে ঘুরছিলাম আজ। সেগুলো ছড়িয়ে ছড়িয়ে দেখতে দেখতেই স্বপ্ন ভেঙে গেল। বটে, দাঁড়াও, কাল সকালই তোমার ব্যবস্থা হচ্ছে। গোপালের বিদায় করার ব্যবস্থা পাকা হয়েছে তো উজির? কি যে বলেন জাহাপানা, আপনি কিছু করতে বললে আমি কি সেই কাজ ফেলে রাখি নাকি? কি ব্যবস্থা করলে শুনি? তোমার তো আবার 18 মাসে বছর। এবারে আর সেটা বলতে পারবেন না। ঘোড়ার পিঠে চেপে এতক্ষণে হয়তো গোপাল কৃষ্ণনগরে পৌঁছেও গেছে। যাক, আপদ বিদেয় হয়েছে তাহলে। সর্বনাশ হয়ে গেছে জাহাপানা। আবার কি হলো? গোপাল তো ওই খাসমহল ছেড়ে যায়নি, উল্টে কোথা থেকে একটা ওই ঢেঁড়া জোগাড় করে এনে ওই সবকিছু ঘেঁটে দেওয়ার চেষ্টা করছে। বোঝো ঠেলা, এবারে নবাবই দেখুক কি করে সামলাবে। শুনুন শুনুন শুনুন। আরে আরে আরে, আরে কি শোনাচ্ছটা কি গোপাল? এখনো শোনাইনি, তবে শোনাবো শোনাবো ভাবছি। সবাইকে জানাতে গেলে এই ঢাড়া পেটানো ছাড়া আর উপায় কি? কিন্তু জানাবেটা কি? এই যে নবাব যে অতিথিদের ডেকে এনে তাদের নিশ্চিন্তে ঘুমোতে দেওয়ার ব্যবস্থা করতে পারেন না, এটা তো সবার জানা দরকার। কি বিপদ! না 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 না, এই বদনাম নিয়ে আমি গোপালকে কোথাও যেতে দেবো না। তাহলে কি করতে হবে জাহাপানা? আজ ও রাতে গোপাল খাস মহলে শোবে। এই তো এবার পড়েছেন গোপালের জালে। আজ গোপাল নিশ্চিন্তে ঘুমোবে। স্বপ্ন অস্বস্তি হওয়ার মতন কিছুই হবে না আজ। গোপালকে ভরসা নেই জাহাপানা, কখন যে কি করে ফেলে বলা তো যায় না। না না, আমি নিশ্চিত আজ আর কিছুই হবে না। হবে না বলতে বলতেই হতে শুরু করেছে জাহাপানা। আরে ওকে গিয়ে চেপে ধরো এক্ষুনি। ঘুমের ঘোরে আবার কি করছো গোপাল? এবার আবার কি হয়েছে? আবার কি স্বপ্ন দেখছিলে নাকি? কি মুশকিল হলো বলুন তো দেখি। গুপ্তকক্ষে ঢুকতে পারিনি, কিন্তু তার স্বপ্ন দেখা তো থামছে না। তার মানে? আজ স্বপ্নে দেখছিলাম গুপ্তকক্ষের একদিকে দামি দামি রেশমি কাপড়, মসলিনের বিপুল সম্ভার, ওই সেগুলোই টেনে টেনে দেখছিলাম আর কি। তাই বলে পর্দা ধরে টানাটানি করতে হবে? ওই দেখুন, ওগুলোকেই তো মসলিন ভাবলাম। না 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 না, এবার আমি মনে মনে স্থির করে ফেলেছি এই ঝামেলা থেকে বেরোবার একটাই উপায়, আর সেটাই এবার আমি করব। গোপালের ফিরতে কিন্তু এবার সত্যিই দেরি হচ্ছে। দেখুন, হয়তো গোপাল বেশি বাহাদুরি দেখাতে গিয়ে ফেঁসে গেছে। হেসে নয়, এই যে কেমন হেসে হেসেই এসেছি দেখুন। এই তো গোপাল ফিরে এসেছে। শুধু ফিরেই আসেনি, তার সঙ্গে আরেকটা সুসংবাদও নিয়ে এসেছি। হ্যাঁ, সেটা আবার কি? আমার প্যাঁচে পড়ে নবাব শেষ পর্যন্ত বাধ্য হয়েছেন গুপ্তকক্ষ খুলে দিতে, সঙ্গে কিছু উপঢৌকনও দিয়েছেন। ব্যাপারটা ঠিক কেমন করে কি হলো বলো দেখি। বলছি মহারাজ, নবাব বাহাদুর
এসো গোপাল, তোমার জন্য আমি গুপ্ত কক্ষের দরজা খুলেই দিলাম। তবে খবরদার, আবার উল্টো পাল্টা স্বপ্ন দেখে ঘুম নষ্ট হওয়ার বাহানা দেবে না। আর কৃষ্ণচন্দ্রকে গিয়ে বলবে তারও আর গুপ্ত কক্ষ দেখতে আসার কোনো বাধা নেই। আর একটা কথা, এইসব নিয়ে খুশি থাকো, তবে নবাবের খাস মহলের নিন্দে করে আবার ঢেঁড়া পিটিও না যেন। এমনিতেই সেই অভিযোগপত্র নিয়ে নবাব বাহাদুর চিন্তিত। সেই চিন্তা ঝেড়ে ফেলুন জাহাপনা, কারণ ওটা আমারই দুষ্ট বুদ্ধির ফল। অবস্থা বুঝে ওই ব্যবস্থা আমিই নিয়েছিলাম। হ্যাঁ আগে হ্যাঁ। সাবাস গোপাল, তুমি তাহলে শেষমেশ যে কোনো উপায়ে নবাবকে মাথা নোয়াতে বাধ্য করলে। আপনাকে কেউ অসম্মান করলে আমি যে নিজেকে সামলে রাখতে পারি না মহারাজ। সত্যি গোপাল, তোমার তুলনা হয় না। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা। তাহলে মন্ত্রী, সব কাজ ঠিকঠাক ভাবে করে এসেছো, তাই তো? আগে মহারাজ, আমি কোন কাজটা ঠিকঠাক করে করি না আপনি বলুন। আমি শুধু আপনাকে ওই কোষাগার থেকে মোহর সরানোর কাজটাই খুব ভালোভাবে করতে দেখেছি মন্ত্রী মশাই। আর বাকি সব কাজে তো আপনি লবডঙ্কা। গোপাল, মুখ সামলে কথা বলো, হ্যাঁ? বেশি বাড়াবাড়ি করো না। কি বলতে চাইছেন মন্ত্রী মশাই? বাড়াবাড়ি করলে মারামারি হয়ে যাবে। আচ্ছা, হয়েছে হয়েছে, অনেক হয়েছে, সকলে এইবারে থামো। ঝগড়াঝাটি বন্ধ হোক, এমনিতেই খুব গরম। বলছি কি, যা গরম পড়েছে এইখানে তো থাকাটাই দায় হয়ে যাচ্ছে। উফ, আর যে পেরে উঠছি না। মনে হয় আপাতত এখান থেকে কদিনের জন্য। মহারাজ, বাইরে রাজ্যের প্রজারা জড়ো হয়েছে, সকলে মিলে বিক্ষোভ করছে। একবার শিগগির আসুন মহারাজ, নইলে সাংঘাতিক কিছু একটা ঘটে যাবে। কি হলো? আবারও কোনো সমস্যা হলো নাকি? আমাদের রাজ্যের প্রজারা তো যথেষ্ট বোঝদার, তারা তো এমনি এমনি ঝামেলা ঝঞ্ঝাট সৃষ্টি করার মানুষ নয়। গোপাল, চলো গিয়ে দেখি। কি ব্যাপার, তোমাদের কি সমস্যা হয়েছে? এইভাবে বিক্ষোভ করছো কেন? মহারাজ, মন্ত্রী মশাইকে সামনে আনুন, তারপর বলছি কি হয়েছে না হয়েছে। সেরেছে। আরে, আমাকে ডাকছে কেন? আচ্ছা, বলছি তোমরা একটু শান্ত হও। আমি বুঝতে পারছি তোমরা কিছু একটা কারণে খুবই অসন্তুষ্ট হয়েছো, তাই সেই জন্য বলছি আগে শান্ত হও, তারপর বলো মন্ত্রী মশাইকে কেন খুঁজছো, উনি কি করেছেন। গোপাল দাদা, তুমি তো জানোই রাজ্যে যা গরম পড়েছে, তার জন্য খাল বিল পুকুর নদী নালা একেবারে শুকিয়ে গেছে, চারিদিকে জলের হাহাকার। হ্যাঁ হ্যাঁ, সে তো জানি। গত সপ্তাহে এই সমস্যার কথা জানিয়ে মহারাজকে অনুরোধ করে গিয়েছিলাম যে রাজ্যের বাঁধটা যাতে খুলে দেওয়া হয়। কেন? আমি তো তোমাদের কথা রেখেছি। আমি তো দুদিন আগেই মন্ত্রীকে পর্যাপ্ত পরিমাণে মোহর দিয়ে বাঁধ খোলার কাজে পাঠিয়েছিলাম। কেন, উনি কি বাঁধ খোলেননি? সেইটা ওনাকেই জিজ্ঞাসা করুন। গত দুদিনে উনি তো বাঁধ খুলতে আসেনি, উপরন্তু আমরা ওনাকে ডাকতে গেলে উনি আমাদেরকে তাড়িয়ে দিয়েছেন। সে কি, এ তো ভারী অন্যায়। দুদিন ধরে অপেক্ষা করে আর না থাকতে পেরে আজকে আমরা এখানে এসেছি। এই অবস্থায় আমরা কি করব? যদি আমাদেরকে আমাদের রাজ্য সাহায্য না করে তাহলে কোথায় যাব আমরা? ছি ছি ছি, আমি তো ভাবতেই পারছি না। মন্ত্রী, এই মন্ত্রী। মহারাজ, মন্ত্রী মশাইয়ের ব্যাপারটা পরে দেখে নিচ্ছি, আগে এদেরকে শান্ত করেই চলুন। মনে রাখবেন, প্রজারা একবার বিপক্ষে চলে গেলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। শোনো সকলে, তোমরা আজকের দিনটা একটু কষ্ট করো। আমি কথা দিচ্ছি, কাল সকাল হলেই বাঁধ খোলার ব্যবস্থা করব। ঠিক আছে? ঠিক কথা বলেছো তো গোপাল দাদা। দাদা বলে যখন ডাকো, তখন দেখো এই দাদা তার ভাইদের কিছুতেই নিরাশ করবে না। শুধু আজকের দিনটা একটু চেয়ে নিচ্ছি, ব্যাস। ঠিক আছে, আজকে আমরা চলে যাচ্ছি, কিন্তু কালকে কিছু না হলেই। কোনো কিন্তুরই জায়গায় নেই পুঁটির বাবা, আর তোমরা রাগ করো না। চিন্তা করো না, সকাল হলেই সাঙ্গ পাঙ্গ নিয়ে আমি বাঁধ খোলার কাজে নেমে যাব। ছি ছি মন্ত্রী,
তুমি এইভাবে আমায় মিথ্যে বললে, ভাবতেই পারছি না কি দরকার ছিল আমায় মিথ্যে আশ্বাস দিয়ে প্রজাদের সামনে নাক কান কাটার। মুখে কুলুপ কেন? উত্তর দাও। না মানে আমার শরীরটা ঠিক ভালো ছিল না, তাই বাড়ি থেকে বেরোতে পারিনি। বলছি কি, শরীর খারাপ থাকলে রাজসভায় খবর দিতে পারতেন, আমরা কেউ দায়িত্বটা পালন করতাম। কি আছে? সমস্ত মোহরগুলো একস্থ করে ঘাপটি মারলেন ঘরে। ছি ছি, জানাই আপনাকে ধিক্কার। সকলে মিলে করো প্রতিবাদের চিৎকার। মন্ত্রী মশাই, ছি 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 ছি। মহারাজ, আপনি এক্ষুনি মন্ত্রী মশাইকে কদিনের জন্য সভা থেকে বহিষ্কৃত করুন। সে তো করবই, তবে তার আগে আমি চাই কালকে যখন বাঁধ খুলতে তোমরা নামবে তখন সেই কাজে কোনো লোক নিয়োগ না করে অন্তিকেই বাঁধ খুলতে নামাবে। মহারাজ, এ কেমন বিচার আপনার? আমি না রাজ্যের মন্ত্রী। মন্ত্রী না ষড়যন্ত্রী। মন্ত্রী মশাই, তাহলে কালকের জন্য প্রস্তুত থাকুন। মহারাজের বাঁধ খোলার জন্য সকল মোহর তো আগেই আত্মসাৎ করেছেন, এবার শুধু কাজে নেমে পড়বেন। কেমন? ওহ গোপাল, এইবারে ছেড়ে দাও, আর পাচ্ছি না। এত সহজে হাল ছাড়লে হবে বলুন? এই কে আছো? ওই শাবল কোদালগুলো দাও, আমি এদিকটায় খুঁচিয়ে দিই। সভাকবি, বিজ্ঞানী, এসো এসো এসো, হাত লাগাও। সবে মিলে করি কাজ, বাঁধ খোলা হবে আজ। বাঁধ খোলা হবে আজ, মন দিয়ে করো কাজ। একদম, হাত লাগাও, জোর লাগাও। গোপাল দাদা, সভাকবি, বিজ্ঞানী দাদা আর আর বাকি দাদা ভাইরা আসুন আসুন, সকলে একটু শরবত খান। আমাকেও একটু শরবত দাও। মোহরগুলো খেয়েও তৃষ্ণা মেটেনি বুঝি? বাঁধ এক্ষুনি খুলবে, প্রজাদের সব জ্বালা জুড়বে। বাঁধ খুলে গেছে। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কোনো সময় ভুল করলে নিজেই সেই ভুল শুধরে আবার ফিরতে হয়। আপনিও তাই করুন মন্ত্রী মশাই, নিজে নিজেই উঠে আসুন। চলো সকলে। গোপাল, তুমি তোমার সাথীদের নিয়ে যা করলে সত্যি ভাবাই যায় না। মহারাজ, নিজেদের রাজ্যের সমস্যায় নিজেরাই কোমর বেঁধে নেমে সমস্যার সমাধান করেছি, পরিস্থিতি মোকাবিলা করেছি। এর জন্যে আপনি এমন করে বলবেন না। তোমরা না থাকলে যে কি হতো। মহারাজ, আমরা আছি তো, এত ভাববেন না আপনি। আপনি বরং আমাদের সকলের জন্য কিছু খাবারের ব্যবস্থা করুন, খুব খিদে পেয়ে গেছে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, তোমরা সকলে ভিতরে এসো, হাত পা ধুয়ে নাও, ততক্ষণে আমি রানীকে আহারের ব্যবস্থা করতে বলছি। ওমা গো, ওমা বাঁচাও, কি শরীর খারাপ, তাই না লাগছে গো। একে গিন্নি, বাবারে, কি হয়েছেটা কি? তুমি এইভাবে এখানে শুয়ে কাতরাচ্ছ কেন? বলি তুমি এসেছো? হ্যাঁ, এই তো আমি চলে এসেছি। কি হয়েছে গিন্নি? তোমার কোথায় কষ্ট হচ্ছে? গরমে হাঁসফাঁস করছি গো, পারছি না। রান্না করতে গিয়ে খুব বাজে অবস্থা হয়ে গেছে গো, এই থেকে এইখানে পড়ে পড়ে গড়াচ্ছি। ঠিক আছে, আজ আর রান্না করতে হবে না গিন্নি, আমি রাজবাড়ি থেকে খেয়ে এসেছি। বাহ, নিজে খেয়ে এসেছো বলে আর রান্না করতে হবে না বলে দিলে? এদিকে রাত্রে আমি খাবো কি, সে খেয়াল আছে? হ্যাঁ হ্যাঁ, খেয়াল আছে, খেয়াল আছে। যাও, আমার জন্য রান্না চাপাও আর একটু জল দাও। দেখো, এত গরম পড়ে কৃষ্ণনগরের অবস্থা শোচনীয় হয়ে গেছে। বয়স্ক লোকেরা কোনো কাজই করতে পারছে না। সত্যি তো, এই গরমে রান্না করাটা খুবই কঠিন গিন্নি। কি বললে? আমি বয়স্ক লোক? আমার বয়স হয়ে গেছে, তাহলে নিজে কি? না না গিন্নি, আমি তোমায় কিছু বলিনি। আমি গোটা কৃষ্ণনগরের সাধারণ বয়স্কাদের উদ্দেশ্যেই কথাটা বললাম। তোমার তো বয়স হয়েছে বলে মনেই হয় না গিন্নি। ও তাই বলো? নাও গিন্নি, জল নাও। আজ না হয় আমি রান্না করব। হে ভগবান, মুখের একটু লাগাম দাও। এইভাবে যখন তখন সত্যি কথা বলিও না। গোপাল দাদা, ও গোপাল দাদা, একবারটি বাইরে এসো, মহারাজ জরুরি তলব করেছেন। আবার কি হলো গিন্নি? একবার বাইরে গিয়ে দেখে আসি বুঝলে, পেয়াদা এসে অনেকক্ষণ থেকে ডাকছে।
আচ্ছা গিয়ে দেখো। ও গোপাল দাদা, গোপাল দাদা, ও গোপাল দাদা, আরে তুমি এক্ষুনি একবার প্রাসাদে চলো। রানীমার খুব শরীর খারাপ করেছে, মহারাজ তোমাকে খবর দিতে বললেন। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। গোপাল, কি হবে বলো তো? রানী তো দুমদাম করে ব্যারামে পড়ে না। মহারাজ ভয় পাবেন না, আমরা আছি তো। বৈদ্যকে পরীক্ষা করতে দিন, দেখি সে কি বলে। মহারাজ, অতিরিক্ত গরমের জন্যে শরীরটা খারাপ হয়েছে। আসলে উনি এই তীব্র দাবদাহ নিতে পারেননি। তবে চিন্তা করবেন না মহারাজ, আমি বাড়ি গিয়ে এক ধরনের বিশেষ পথ্য পাঠিয়ে দিচ্ছি। রানীমা খেলেই সুস্থ হয়ে উঠবেন। মহারাজ নিজের কানেই তো শুনলেন, রানীমার তেমন গুরুতর কিছু হয়নি, চিন্তা করবেন না। বৈদ্যর ওষুধে উনি সেরে উঠবেন। যাওয়ার আগে একটা কথা বলে যাই, গরমের এই দাবদাহ কিন্তু আরো ভয়ঙ্কর হবে। তাই সকলে খুব সাবধানে থাকবেন। শরীর যাতে ঠান্ডা থাকে এমন হালকা পাতলা খাবার খাবেন। আসি, রাজসভায় দেখা হবে। মহারাজ, বৈদ্যমশাই কিন্তু এটা ঠিক বলেছেন, গরম আরো বাড়বে, তাই দুজনেই খুব সাবধানে থাকবেন, কেমন? গতকাল তো আমার গিন্নিও গরমের চোটে কুপোকাত হয়ে গেছিল, শেষমেশ আমাকে বাড়ি গিয়ে রান্না করতে হলো আর কি। ও বাবা, তাই নাকি? তাহলে তো খুবই চিন্তার ব্যাপার। আচ্ছা মহারাজ, আমি তাহলে এখন আসি, আবার রাজসভায় দেখা হবে। এই গরমে আর এখানে থাকতে পারছি না, বলছি কদিনের জন্য না একটু অন্য কোথাও গেলে হয় না গো? গিন্নি, এই গরমে ঘরেই থাকো, অন্য কোথাও যাওয়ার মোটে নাম করো না। বাইরে বেরোতে গিয়ে যদি কোনোভাবে গরম হাওয়া শরীরে লেগে যায় তাহলে বিপত্তির আর শেষ থাকবে না গিন্নি। কিন্তু এখানেও তো যা গরম পড়েছে, পচে গলে মরে যাই আর কি। উফ গিন্নি, দয়া করে এইসব বাজে কথা বলা বন্ধ করো তো, আমার আয়ু থেকেও তোমার আয়ু দীর্ঘ হোক। বাহ, তুমি এসব কথা কোথা থেকে শিখলে গো? এই তো তোমার থেকে আর কি। গোপাল, গোপাল, রাজ্যের অবস্থা খুবই বেহাল। এই সবই আমাদের পোড়া কপাল। আরে সভাকবি, কি হয়েছে? তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি কিছু... বিজ্ঞানী মহারাজ দুজনেই অজ্ঞান, ঘটি ঘটি জল ঢেলেও ফেরাতে পারেনি তাদের জ্ঞান। কি বলছো কি? তা তুমি এই ব্যাপারটা জানলে কি করে? গিয়েছিলাম একটু আগে বিজ্ঞানীর বাড়ি, গিয়ে দেখি লোকজনের ভিড়, সারি সারি। সে কি? শুনলাম মহারাজ তাকে কিছু বলতে এসেছিলেন, তারপরে দুজনে বাইরে বেরিয়ে আসতেই অজ্ঞান হয়ে গেলেন। মহারাজ বিজ্ঞানীর বাড়ি গিয়েছিলেন, তাও আবার রানীমাকে ছেড়ে? রাজবৈদ্য কত করে বললেন এই সময় যখন তখন ঘরের বাইরে বেরোবেন না, কে শোনে কার কথা? আমার মনে হয় মহারাজ তেমন কোনো গুরুত্বপূর্ণ কিছু কথা বলতেই বিজ্ঞানীর বাড়ি গিয়েছিলেন। গরম কমানোর উপায় আলোচনা করতে হয় তো গিয়েছিলেন। আমাদের মহারাজ তো নিজের চোখেই দেখেছেন এই তীব্র গরমের চোটে রাজ্যের কি অবস্থা, কি অবস্থা। ঠিক বলেছো গিন্নি, আমার এই কথাটা তো মাথাতেই আসেনি। ধন্যবাদ গিন্নি, অসংখ্য ধন্যবাদ তোমায়। আমায় পরে ধন্যবাদ জানিও। হ্যাঁ, এখন আর দেরি না করে বৈদ্য মশাইকে সঙ্গে নিয়ে বিজ্ঞানী মশাইয়ের বাড়ি যাও। হ্যাঁ, কি বুঝছেন বৈদ্যমশাই? খুব একটা ভালো কিছু বুঝছি না গোপাল। দেখো, সত্যি বলতে ওই কৃষ্ণনগরের অবস্থা খুবই বাজে। তাই এখানকার মানুষেরা একে একে অসুস্থ হয়ে পড়ছে। বাইরের অবস্থাটাও তো ভালো নয়, বুঝতেই পারছো। এখন সান্ধ্যকালীন হাওয়াতেও গরমের তাত রয়েছে। দেখুন, রাজ্যের যা অবস্থা, তাতে যদি রাজ্যের মাথা থেকে সমস্ত প্রশাসনিক প্রধানরাই অসুস্থ হয়ে পড়েন তাহলে তো ভীষণ বিপদ। সে তো বটেই। এই জন্যেই আমি বলি কি, মহারাজ সহ সকল সভাসদেরা
এই রাজ্য ছেড়ে কদিনের জন্য পাহাড়ি কোনো এক জায়গায় গিয়ে থাকুন, পরিবার নিয়েই যান। দেখুন, আগে নিজেরা বাঁচলে তবে তো রাজ্যবাসীকে ভালো রাখতে পারবেন, তাই না? কথাটা কিন্তু মন্দ বলেনি বৈদ্য। গোপাল, এই গোপাল, তুমি পাহাড়ে যাওয়ার ব্যবস্থা করো। এইখানে আর কিছুদিন থাকলে মরেই যাব। হ্যাঁ গোপাল, আমারও তাই মত। এক্ষুনি যা শরীরে ক্লান্তি এসেছে, আর কদিন এইখানে থাকলে মরেই যাব। মহারাজের অনুরোধে গরম কমানোর কোনো ব্যবস্থাও তো করতে পারলাম না। বাইরে বেরোনো মাত্রই দুজনে মূর্ছা গেলাম। বাবা, ঠিক আছে, বুঝেছি। মহারাজ, আপনি আর এই ব্যাপারটা নিয়ে বেশি ভাববেন না। বিজ্ঞানী, তুমিও আর বেশি কথা বলো না। আমি পাহাড়ে যাওয়ার ব্যবস্থা করছি। আমরা রাজসভা সকলে সপরিবারে যাব। অনেক কাজ হয়েছে, এখন কিছুদিন আমাদের বিশ্রাম দরকার। কি গোপাল, মন্ত্রীকেও তুমি আমাদের সঙ্গে নিয়ে যাচ্ছ? তুমি কি সব ভুলে গেছো? মহারাজ, আপনি খামোখা উত্তেজিত হবেন না। আপনার শরীরটা কিন্তু ভালো নেই। আর মহারাজ, আপনার রাজ্যে বাস করে আপনার থেকেই শিখেছি বিপদের দিনে পরম শত্রুকেও দূরে ঠেলতে নেই। গোপাল এটা ঠিক কথাই বলেছে। যতই হোক, উনি তো আমাদের মন্ত্রী, তাই এই বিপদের দিনে ওনাকে ফেলে যায় কি করে বলুন তো? সত্যি গোপাল, তোমার তুলনা নেই। ঠক, সবই নাম কেনার চেষ্টা। গোপাল, চলো এইবারে রওনা দিই। বলছি, খাবার দাবার আর জলের কলসিগুলো উঠেছো তো? হ্যাঁ, খাবারের পাত্রগুলো আপনার জিম্মায় থাকবে, আর জলের কলসিগুলো আমি সামলাবো। তুমি খাবার ছেড়ে শুধুই জল খাচ্ছ? ওদিকে মন্ত্রী মশাই যে সব খাবার একাই সাবার করে দিলে না? ভালোই তো, থাক না। এরপরে বড় বাইরে যেতে হলে বুঝবে। আমি তো ওই জন্যই নিজের জিম্মায় শুধুমাত্র জল নিয়েছি। দেখো, জল খেলে ছোট বাইরে যাওয়ার দরকার হলে চলে যেতে পারবো, কিন্তু বড় বাইরে যাওয়ার দরকার হলে তো যেখানে সেখানে যেতে পারবো না। তাই জলই সই। কিন্তু সবার জল যদি তুমি একাই শেষ করে দিলে তাহলে? এই রে, এটা তো ঠিক বলেছো গিন্নি। পথে ঘাটে কোনো পানীয় জলের পুকুর বা কুয়ো দেখলে জল ভরে নিতে হবে, বুঝলে? সকলে আসুন, দেখুন দেখুন মহারাজ আমার মূর্ছা গিয়েছেন। আসুন। সে কি, কৃষ্ণনগর পেরিয়ে এসেছি, এখন এই অচেনা অজানা জায়গায় এসে মূর্ছা গেলেন? গিনি, চলো তো শিগগির গিয়ে দেখি। কেউ ঘাবড়াবেন না, মহারাজের শরীরটা আসলে খুব দুর্বল ছিল তো, তাই মূর্ছা গিয়েছেন। তবে চিন্তার কিছু নেই, আমি এক ধরনের পথ্য দিচ্ছি, এটা খেলেই উনি আবার সুস্থ হয়ে যাবেন। ঠিক আছে বৈদ্য মশাই, আপনি তাহলে যত তাড়াতাড়ি সম্ভব পথ্যটা তৈরি করুন। হ্যাঁ, আমার এই পথ্যটা তৈরি করার জন্য একটু জলের প্রয়োজন। একটু জলের ব্যবস্থা করুন তো। এ মা, বলি গাড়িতে যে এক ফোঁটাও জল নেই গো, কি হবে? এই গোপাল, তুমি একাই সব জল খেয়ে বসে আছো? হ্যাঁ গোপাল, এখন এসব বাদ দাও, চলো একটু জলের ব্যবস্থা করি। হ্যাঁ, খানাখন্দ, খাল, বিল, নদী, সমুদ্র, যেখান থেকে পারো জল নিয়ে এসো। জল ছাড়া এই পথ্য বানানো অসম্ভব। গোপাল, এ কি করা যায় বলো? দাঁড়াও, আমি একটু ছোট বাইরে থেকে ঘুরে আসছি। হ্যাঁ, খুব জোরে বেগ আসছে, ত্যাগ না করতে পারলে বুদ্ধি খুলবে না। ওদিকে একটা পাত কুয়ো দেখতে পাচ্ছি মনে হচ্ছে।
জল কোথা থেকে পাবো? তবে কি জলের অভাবে আজকে মহারাজ সুস্থ হতে পারবেন না? রানীমা, ব্যাকুল হবেন না। আমি আছি তো। আমি থাকতে কিচ্ছু অঘটন ঘটবে না। সকলে শুনুন, বিশেষত মহিলাদের বলছি, আপনারা সকলে নিজেদের কাছে যত শাড়ি আছে সেই প্রত্যেকটা শাড়ি আমাকে দিন। আমি শাড়ি জুড়ে জুড়ে লম্বা রশ্মি বানাবো, তারপর সেই রশ্মিতে বালতি ঝুলিয়ে জল তুলব। দয়া করে কেউ দেরি করবেন না। এই নাও আমার 5খানা শাড়ি। হ্যাঁ, এই নাও আমার 10খানা শাড়ি। আমি বাবা আমার লতা পাতা মিনি করা শাড়িগুলো দেব না। যা পারো করো, আমি বড় বাইরেতে যাচ্ছি। ওমা, বিপদের দিনে শাড়ি দেবে না? গায়ের জোরে নিয়ে আসবো। হ্যাঁ, এ বাবা, এখনো কিছুটা কাপড় লাগবে তো। যা গভীর পাতকুয়া, সবার সব শাড়ি তো কাজে লাগিয়ে দিয়েছি। এখন কি হবে? আরে ওই তো কার একটা ঝোপের কাছে ধুতি পড়ে রয়েছে, যাই ওইটাই নিয়ে নি। এই গোপাল গোপাল, আরে করো কি, ওটা তো আমার ধুতি। আরে আরে আমি এই ঝোপে বড় বাইরের জন্য এসেছি। আরে মন্ত্রী মশাই, বড় বাইরে করার সময় অযথা অন্যদিকে মন দেবেন না, তাহলে পেট সাফা হবে না। গোপাল, তুমি ছিলে বলে এই যাত্রাতে রক্ষা পেলাম। ভগবান তোমাদের অনেক অনেক মঙ্গল করুক। এই দেখো না, ওরা না আমার লতা পাতা আঁকা শাড়িগুলো নিয়ে নিয়েছে। এই দূর তোমার শাড়ির লতা পাতা, আমি নিজেই জড়িয়েছি বড় বড় ঘাস পাতা। চুল করছে রে, দূর ছাতা। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা।
Thank you.